গবেষক মীর হুজাইফা আল মামদু, তাকে মাই ব্যাড দর্শক, যে মীর হুজাইফা আল মামদু গণযোগাযোগ সাংবাদিকতার বিষয়ে পড়েছেন, লেখক, গবেষক, নানা বিষয়ে তার দৃষ্টিভঙ্গি এখন নানা জায়গায় বিশেষ করে ফেসবুকে, টুইটারে অনেক আলোচিত হচ্ছে। আমরা জনাব মামদু, আপনাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য স্বাগত জানাই। আপনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন। ধন্যবাদ খালেদ ভাই। আমাদের সাথে আরও থাকছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট আলেম ও শিক্ষক জনাব আশরাফ মাহদী আজহারী। জনাব আশরাফ মাহদী আজহারীও এই সময়ের একজন জনপ্রিয় শিক্ষক, চিন্তক। তার অনেক ফলোয়ার রয়েছেন, তিনি অনেক বিষয়ে তার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে অনেককে প্রভাবিত করে থাকেন। আমরা তাকে একজন গুরুত্বপূর্ণ প্রভাবক এরকমও বলতে পারি। জনাব মাহদী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আমি আসলে জনাব আশরাফ মাহদী আজহারী, আপনাকেই আসলে আমি একটু প্রথমে আপনার কাছে আমি একটু যেতে চাই। জনাব মাহদী, আমরা নারী সংস্কার কমিশনটা আমরা দেখেছি, মোরলেস নারী সংস্কার কমিশন নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু নারী সংস্কার কমিশনকে বাতিল করার জন্য, বাতিল করার দাবিতে বা নারী সংস্কার কমিশনের সমালোচনা করে হেফাজতে ইসলামীর একটা সমাবেশ হয়েছিল, যেখানে আলেমদের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। মানে আমি গালাগাল শব্দটাই বলবো না, আমি বলবো যে তাদের মতো করে তারা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি তাদের এই বলাটাকে সমর্থন করেন কিনা, অথবা এই বলার পরিপ্রেক্ষিতে যে এনসিপির ৩ জন নেত্রী সহ ৬ জন নারী তাদের বিরুদ্ধে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল, সেটাকে সমর্থন করেন কিনা, অথবা এনসিপির পক্ষ থেকে জনাব হাসনাত আব্দুল্লাহ, এনসিপির একজন খুব গুরুত্বপূর্ণ নেতা, তিনি যে ওখানে গিয়েছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন কিনা, ওই বক্তব্য সমর্থন করেন কিনা। আমি যা যা বলছি সবগুলি কিন্তু মানে প্রায় পরস্পর সাংঘর্ষিক। অথবা সর্বশেষ আমরা এনসিপির একটা প্রেস রিলিজ দেখলাম, ৩ তারিখ শেষ সমাবেশ হওয়ার পরে ৫ তারিখে একটা আমরা প্রেস রিলিজ দেখলাম, সেই বক্তব্য সমর্থন করেন কিনা। আপনি যদি আপনার বক্তব্য বলতেন। আমরা হেফাজতে ইসলামীকেও দেখলাম যে তারা একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন, কিন্তু হেফাজতে ইসলামীর প্রেস রিলিজটা নিয়ে আমি একটু পরে আসি। তারা একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন ২ জন বক্তার বক্তব্য তারা সমর্থন করেন না, কিন্তু একই ধরনের আপত্তিকর শব্দচয়ন, যেটাকে আপত্তিকর বলা হয়েছে, সেটা ২-এর অধিক বক্তা দিয়েছেন বলেই আমি শুনেছি। আপনি আসলে কোনটা সমর্থন করেন জনাব আজহারী? ধন্যবাদ খালেদ ভাই। আপনার মাধ্যমে দর্শকরা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমে হেফাজতের বক্তব্য নিয়ে যদি আমি বলি, এখানে অনেকগুলো প্রশ্ন এসছে এবং আপনি হয়তো বিষয়টা উল্লেখ করেছেন যে পারস্পরিক সাংঘর্ষিক। তবে আমি আমার জায়গা থেকে এখানে আমি যদি একটা অবস্থানে থাকি, যেটা মোটা দাগে আমি যদি বলি যে এখানে আপত্তিকর শব্দ যারা ব্যবহার করেছেন এবং এই সমাবেশ থেকে যেই শব্দগুলো নিয়ে উভয় মহলে আপত্তি উঠেছে, সেই শব্দগুলোর ব্যাপারে আসলে আমরা কেউই একমত না এবং এই শব্দগুলোকে আমরা ওন করি না, এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। আপত্তিকর জায়গা থেকে এই শব্দগুলো যেগুলো এসেছে এগুলোকে অবশ্যই আমরা নিন্দা জানাই। এই শব্দের, আপত্তিকর শব্দের ব্যাপারে আমাদের নিন্দা, এটা এনসিপিও নিন্দা জানায় এবং একই সাথে হেফাজতও আমরা দেখেছি একটা প্রেস রিলিজের মাধ্যমে তারা এটা নিন্দা জানিয়েছে। পাশাপাশি ২-এর অধিক বক্তা আপত্তিকর বক্তব্য দিয়েছেন কিনা, এই বিষয়টা আসলে আমি সমাবেশে ছিলাম দীর্ঘ সময়। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে এখানে কারা কি বক্তব্যটা আপত্তিকর দিয়েছেন সেই বিষয়টা আরেকটু সুনির্দিষ্টভাবে যদি আসতো উভয় পক্ষ থেকে, সেটা আরেকটু সুন্দর হতো, আমাদের স্পেসিফাই করতে সুবিধা হতো এবং আমরা এই জায়গাটা আরো স্পষ্ট একটা বক্তব্য পেতাম। ধন্যবাদ। আমি সেজন্যই প্রেস রিলিজে আসতে চাচ্ছিলাম যে সেখানে শুধু আপত্তিকর শব্দের কথা বলা হচ্ছে, তার মানে হেফাজতে ইসলামীর ওই জায়গা থেকে আপনি সহ যারা ওইখানে ছিলেন তাদের বক্তব্য মোটামুটি ঠিক আছে, শব্দ দুইটা না বললেই হইতো, ব্যাপারটা কি এরকম? আর বক্তব্যের প্রসঙ্গে আমি আসি। বক্তব্যের ক্ষেত্রে আমার কনভারসেশন শুধু একটাই, নারী এবং পুরুষের সমান অধিকার রয়েছে কিনা। এটা সমান, সমতা বা সাম্য ওইভাবে আমি দেখতে চাই না। আমি দেখতে চাই যে প্রশ্নটা আমার হচ্ছে নারী এবং পুরুষের সমান অধিকার বলতে সংবিধানের দৃষ্টিতে একজন নারী এবং একজন পুরুষের সমান হওয়া উচিত কিনা। সংস্কার কমিশনের কথা আমি একটু পরে আসতেছি।
আচ্ছা, এখানে আমাদের অবস্থানের সাথে এই সমান অধিকারের প্রসঙ্গটা যদি বলি তাহলে একটু কনটেক্সটটা বলতে হয়। এখানে আমাদের নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সুপারিশগুলো যেগুলো এসছে সেগুলোর পর থেকে আমরা নানা মহলে একটা প্রতিক্রিয়া দেখেছি এবং আমাদের এনসিপি জায়গা থেকে আমরা বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রেখেছি, আমাদের অবস্থান ব্যক্ত করেছি। এখানে আমাদের অবস্থানটা খুব স্পষ্ট ছিল। আমরা বারবার বলেছি যে বাংলাদেশে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়কে এনসিপি সমর্থন করে না। এই বিষয়টা কিন্তু আমাদের বক্তব্যে, আমাদের প্রেস রিলিজে বিষয়টা কিন্তু উঠে এসছে। এক, আর দ্বিতীয়ত হচ্ছে হাসনাত আব্দুল্লাহ অথবা আমরা যেই কোনো সমাবেশে যাই, যেখানেই বক্তব্য রাখি, সেখানকার আয়োজক, উপস্থাপক এবং সকল বক্তা তাদের সবকিছুর সাথে দলগতভাবে আমাদের একমত হওয়াটা নেসেসারি না। কারণ হচ্ছে আমি যদি হেফাজতের বক্তব্যের আগে হেফাজতের সমাবেশের আগে আরেকটা সমাবেশ সেমিনারের কথা বলি, যেটা নিয়েও বেশ আলোচনা হয়েছিল জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনার থেকে, সেখানে কিন্তু কমিশন বাতিলের দাবি উঠেছিল। সেম যেটা আপনি বললেন হেফাজতের সমাবেশ থেকে উঠেছিল কমিশন বাতিলের দাবিটা, কিন্তু সেই মঞ্চে এবি পার্টির চেয়ারম্যান ছিল, গণ অধিকার পরিষদের নেতারা ছিল এবং জামাতে ইসলামের আমিরও ছিলেন। কিন্তু ওই কমিশন বাতিলের দাবির সাথে কিন্তু অন্যান্য দলগুলো একমত না। অর্থাৎ আমি কারোর সাথে স্টেজ শেয়ার করার মানে এটা না যে তার ওই দলের এবং ওই পরিষদের সকল বক্তব্যের সাথে আমি একমত হব। আমি আমার বক্তব্যটা, আমি আমার এজেন্ডাটা যদি সেখানে পুশ করতে পারি, আমি মনে করি সেখানেই আমার সার্থকতা। আপনি কি মনে করেন জনাব মাহদী যে আপনি বা হাসনাত আব্দুল্লাহ এই দিন ওই হেফাজতের সমাবেশে নিজ নিজ ক্যাপাসিটিতে উপস্থিত ছিলেন? না, এটা তো নিজ নিজ ক্যাপাসিটি শব্দবন্ধটার সাথে আমি একমত না। কারণ এখানে এনসিপি কে কি আমন্ত্রণ জানানো হয়েছিল? এনসিপির আমন্ত্রণের বিষয়টা হচ্ছে হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছিল, তো বিভিন্ন দলকেই বলা হয়েছে এবং আমরা এই বিষয়টা আমাদের ফোরামে আলোচনা করেছি। যেহেতু তাদের এজেন্ডাটা নারী সংস্কার কমিশনের সুপারিশটা তাদের পরবর্তীতে যুক্ত হয়েছে, হেফাজতের সমাবেশে প্রথমে যে বিষয়গুলো নিয়ে তারা সমাবেশ ডেকেছে সেই বিষয়গুলোর সাথে সেই বিষয়গুলো নিয়ে অলরেডি আমরা রাজপথে আন্দোলন শুরু করেছি, আমাদের দাবি দাওয়া পেশ করা শুরু করেছি, আমাদের অব্যাহত কর্মসূচি চলছে বিগত 1 মাস ধরেই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে শাপলা চত্বরের গণহত্যা, বিগত 16 বছরের আওয়ামী রেজিমের যেই জুলুম, নির্যাতন, নিপীড়ন, এগুলোর দায়ে আওয়ামী লীগ কে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করার যে বিষয়টা, সেই বিষয়ের সাথে আমরা একমত। জনাব মাহদী, একটু বোঝার জন্য, এনসিপি কে দাওয়াত দেওয়া হয়েছিল? আপনি আর হাসনাত আব্দুল্লাহ যে এনসিপির প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন? এনসিপি, আমি আর হাসনাত আব্দুল্লাহ অবশ্যই এনসিপির প্রতিনিধিত্ব করতে হেফাজতের প্রোগ্রাম এবং অন্যান্য সেমিনারে একই সাথে এনসিপির প্রতিনিধি হিসাবে আমরা সেখানে উপস্থিত হই। 3 মে এই যখন আপনাদের সামনে এই বক্তব্য বলা হলো ওই শব্দগুলি সহ, তখনও আপনারা মনে করেছিলেন যে এটা ঠিকই বলা হয়েছে? তারপরে যখন চাপ আসলো বিভিন্ন জায়গা থেকে, তখন এনসিপি থেকে এটা আপনারা দিলেন? কারণ আপনারা প্রেস লিস্টে ইস্যু করছেন 5 মে, হেফাজত এটা ইস্যু করছে 6 মে। আমি একটু বলি, এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমরা নারী সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে আরেকটু ডিটেইলে আমাদের প্রস্তাবনাটা, আমাদের মন্তব্যটা নিয়ে আসতে চাচ্ছিলাম। এটা নিয়ে আমাদের সুপারিশটা আসার পর থেকে কাজ হচ্ছে এবং নিয়মিত আমাদের এটা নিয়ে মিটিংও হচ্ছে, একটা টিম করে দেয়া হয়েছে, টিম লিড আমাদেরকে আপডেট দিচ্ছিলেন, সবকিছু একটা ইয়ের মধ্যে যাচ্ছিল। কিন্তু উদ্বেগটা যখন আসে তখন এখানে প্রেস রিলিজ দেওয়াটা, আমাদের বিশদ মন্তব্যের আগে আমাদের প্রেস রিলিজ দেওয়াটা জরুরি হয়ে পড়ে। সেই জায়গা থেকে আমাদের যে অবস্থান, সেটা জায়গা থেকে আমরা প্রেস রিলিজ দিয়েছি। 2 দিন পরে প্রেস রিলিজ দেওয়াটা 2 দিন পরে আপনারা বুঝলেন যে গালাগালি খারাপ, সেটা 2 দিন লাগলো আপনাদের? না, গালাগালি খারাপের সাথে তো আমরা মোটেও একমত ছিলাম না। এবং আমি আপনাকে শুরুতেই বলেছি যে কোনো মঞ্চে যদি কেউ গালাগালি করে, সেটার দায় তো কখনোই গেস্টের উপর পড়ে না। এটা তো আসলে আমাদের প্রচলিত যেই সেটা ঠিকই আছে। আমি একটু বোঝার জন্য মাহাদি, আমি একটু বোঝার জন্য, আমরা দেখলাম এনসিপির 3 জন নারী নেত্রী লিগেল নোটিশ পাঠাইলেন ওইটার পর আপনারা তারপরও 4 মে আপনাদের কোনো কিছু দেখলাম না। 5 মে এসে, তাও এটা বাংলাদেশের সময়ে বিকেল পার হওয়ার পর, অপরাহ্নের পর আপনারা একটা প্রেস লিস্ট পাঠালেন এবং সেই প্রেস লিস্টে পাঠানোর ক্ষেত্রে আপনারা, আমার মনে হয় খালিদ ভাই ক্রোনোলজিতে একটু ধারাবাহিকতাটা একটু অন্যরকম হয়ে গেল আপনার কথায়। প্রথমে হচ্ছে আমাদের প্রেস রিলিজটা গিয়েছে, এরপরে লিগ্যাল নোটিশটা এসেছে 5 তারিখ। তো লিগ্যাল নোটিশটা কিন্তু আমাদের প্রেস রিলিজের পরে এসেছে। তাই কি লিগ্যাল নোটিশটা? আমি কিন্তু তাহলে আমার দেখার ভুল, আমি কিন্তু লিগ্যাল নোটিশটা আগে দেখছি, প্রেস রিলিজটা পরে। লিগ্যাল নোটিশটা 4 তারিখ আসছে, প্রেস রিলিজটা 5 তারিখ। আপনি একটু চেক করবেন, আপনি একটু চেক করে দেখেন, আমাকে কারেক্ট করেন, আপনি চেক করেন, আমি একটু মামদুর সঙ্গে কথা বলি ইন দ্য মিন টাইম।
আপনি কি আবার একটু চেক করে দেখবেন? আপনি বললেই আমি এটা মেনে নেব, কারণ আমার মনে হয় লিগ্যাল নোটিশটা আগে এসছে, এটা আসছে হচ্ছে পরে। আমি আমার দলীয় অবস্থানটা মানে দলীয়ভাবে আমাদের দলীয় ফোরামে যে আলোচনাটা হয়েছে সেটা একটু বলি এখানে, নাহলে একটু মিসকনসেপশন তৈরি হবে। এখানে আমাদের দলের ভিতরে আলোচনাটা হচ্ছিল যে হেফাজতের সমাবেশ থেকে নারীদের বিষয়ে যে আলোচনাটা হলো সেটার সাথে আমরা একমত কিনা, এবং সেই যেই ফোরামে আলোচনাটা, সেখানে আমাদের নারী উইংয়ের সদস্যরা ছিলেন, আমি ছিলাম, হাসনাত ছিল, আমাদের দলের অনেক সদস্যরাই ছিলেন সেই মিটিং এ। তো সেখান থেকে আমাদের একটা সিদ্ধান্ত হয় যে আমরা এই বিষয়টা আমরা বিবৃতির মাধ্যমে জানাবো, এবং পরবর্তীতে আমরা সেটা জানাই। কিন্তু এইটা বিবৃতির মাধ্যমে জানানোর পরেই যে আমরা এই বিষয়ে একমত হয়েছি ব্যাপারটা এরকম না। আমরা তো শুরু থেকেই বলে এসেছি যে এই হেফাজত নিজেই যেখানে এটাকে ওন করছে না, সেখানে আমরা বাইরে থেকে গেস্ট হিসাবে গিয়ে সেটাকে ওন করার তো কোনো প্রশ্নই আসে না। ফ্যান্টাস্টিক। তারপরেও যেহেতু আমার মনে হয় যে আমি একটু প্রশ্ন করি জনাব আজহারী, আমি শুধু জানতে চাই যে এনসিপির মধ্যে আপনারা যেটা প্রেস রিলিজ পাঠাইছেন সেটা কি আপনারা সবাই একমত হয়ে পাঠাইছেন প্রেস রিলিজটা? জি জি অবশ্যই। মানে আপনি একমত হয়েছেন প্রেস রিলিজটার শব্দের ব্যাপারে? হ্যাঁ, প্রেস রিলিজ আপনি তো নারী অধিকারের হেফাজতের, জি আমাদের সম্প্রতি এই বিষয়ে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। এইটার মধ্যে কি আপনাদের কোনো মতবিরোধ ছিল যে না আমরা এটা পাঠাবো না, যেটা আপনি বলতেছিলেন যেটার জন্য আসলে 2 দিন সময় লাগছে, মিটিংটা করতে হয়েছে? না 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 না, আমি সেটা বলি নাই। সেখানে হচ্ছে আমাদের দলীয় ফোরামে ওভারঅল নারী সংস্কার কমিশনের যে সুপারিশ গুলো ছিল, এখানে বেশ কয়েকটা সুপারিশ নিয়ে আমাদের দ্বিমত ছিল। ওকে, প্রস্টিটিউশনকে লিগ্যালাইজ করা সহ আরো অনেক কিছু। তো সেই জায়গা থেকে আমরা আরেকটু বিশদ আকারে আমাদের কমেন্টটা জানাতে চাচ্ছিলাম, তো সেটা নিয়ে আমরা কাজ করছি। ওকে, সেটা নিয়ে আমরা কাজ করছি, আরেকটু বিশদ আকারে জানাতে চাইছিলেন। আমি একটু আবার আসবো আপনার কাছে। আমার মনে হয় আপনি আপনার অবস্থান পরিষ্কার করছেন যে এনসিপি আসলে আপনারা সবাই মিলে যে মানে আপনাদের মতামতটাই আসলে প্রেস রিলিজে আসছে, মানে এটা আলাদা আলাদা না, তাই তো? মানে এনসিপি দলীয় অবস্থান, সেটা ঠিক আছে। আমি একটু জনাব মামদু আপনার কাছে আসি। জনাব মামদু, আমি আপনার ফেসবুকে স্ট্যাটাস দেখতেছিলাম যেখানে আপনি কওমি মাদ্রাসা, হেফাজতে ইসলামী, তাদের প্রতি আপনি অনেক নিষ্ঠুর শব্দবন্ধ ব্যবহার করছেন। সেগুলি কি আপনি আসলে জেনে বুঝে লজিক দিয়ে করতেছেন কিনা আমি আমার দর্শকদের জন্য একটু আপনাকে পড়ে শোনা, আপনি কি মনে করেন? আমি দেখতে পাচ্ছি যে আপনি মনে করেন হেফাজতের আজকে নারী বিষয়ক রিফর্ম কমিশনের বিরোধিতা করে যারা স্টেজে, তাদের অনেকেই চিহ্নিত ধান্দাবাজ এবং চোর। মোহাম্মদপুরের এক মাদ্রাসার প্রধানকে দেখলাম যে কিনা করোনার সময় এবং কোনো একটা সময় মানুষকে দেওয়ার জন্য টাকা তুলে সেটা মেরে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনার লাস্ট লাইনটা পড়ি আমি আর বললাম না, এটার মধ্যে আরো আছে। এই ভারতবর্ষ ছাড়া পৃথিবীর আর কোথাও সম্ভবত অমন ঘটা করে ইসলাম রক্ষার্থে লোকে নেমে পড়ে না। পান থেকে চুন খসলে হেফাজতে ইসলাম নেমে যায়, অথচ শাপলার 5 মেয়ের দায়িত্ব একজন আপনি একটা গালাগাল দিয়েছেন, নেয় নাই। যেই বুড়োগুলো স্টেজে বসা সবগুলি পলাইছিল সেদিন, সাধারণ ছাত্ররা গুলি খাইছে, মরছে, আতঙ্কে দিন কাটাইছে, এখন পর্যন্ত একটা তালিকা করতে পারে নাই কয়জন সেদিন মারা গেছে। 5 আগস্টে পরের হুজুরদের দেখে মনে হচ্ছে হুজুরা সবসময় মজলুম থাকলে ভালো, ইত্যাদি ইত্যাদি। আপনি হেফাজতে ইসলামের এবং এই হুজুরদের অনেক নিষ্ঠুর ভাষায় সমালোচনা করেছেন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার এক ধরনের, আপনি কি একটু ব্যাখ্যা করবেন কেন আপনি এরকমটা করছেন বা এরকমটা বলছেন জনাব মামদু হুজাইফা? আচ্ছা, আমি হচ্ছে হেফাজতের 5 মেতে আমি হলো শাপলা চত্বরেই ছিলাম। আমি তখন সেই সময় আমার বয়স কত ছিল, তখনকার হচ্ছে সে আবেগ নিয়ে হচ্ছে আমি শাপলায় গিয়েছিলাম, এবং আমি গিয়ে দেখি যে যারা আমাদেরকে সে শাপলায় নিয়ে গেছে, যারা হচ্ছে সেই আবেগ নিয়ে আমাদের আবেগটাকে উত্তেজিত করছে, তারা কিন্তু সেই আবেগটার দাম দেয় নাই, এবং তারা হচ্ছে একটা তালিকা দিতে পারে নাই, যেখানে হচ্ছে যে তালিকার মধ্যে বলবে যে এতজন শহীদ হয়েছে, এতজন আহত হয়েছে। তো আমি যেহেতু ছিলাম, ফলে আমার ব্যক্তিগত যে ক্ষোভ এবং অভিমানের জায়গা, সে অভিমানের জায়গা থেকে আমি হচ্ছে অত কোচিং করে বলছি। যেহেতু ফেসবুক আমার হচ্ছে একান্ত ব্যক্তিগত জায়গা, সেজন্য হচ্ছে আমি আমার মতো করে বলি। যদি অন্য কোথাও লিখতে গেলে তখন হয়তো অন্যভাবে বা হয়তো আরো সহজতর শব্দে আমি সেটা লিখতাম বা করতাম। আর না, আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুকের কথা বাদ দিই। জনাব হুজাইফা আল মামদু, আপনি এটা পরিষ্কার করেছেন যে এটা তো আপনার সোশ্যাল মিডিয়া, এটা তো আপনার বলার জায়গা। কিন্তু আমি সাধারণভাবে যদি বলি
নারী সংস্কার কমিশন বলে যে কমিশনের যে রিপোর্টগুলি তুলে ধরলো, আপনি কি মনে করেন কিনা, যেটা আসলে হেফাজতও দাবি করতেছে, জাতীয় নাগরিক পার্টিও বলতেছেন, যে কিছু জিনিস আছে যেটা ধর্মীয়, সামাজিক ও সংস্কৃতির অখণ্ডতাকে ঠিক সম্মান করে নাই? হেফাজত বলতেছেন প্রেস রিলিজের মধ্যে যে এইটার মধ্যে থেকে আসলে মানে এই এই সংস্কারটা আসলে ঠিক ধর্ম মেনে হইতেছে কিনা সেইটা দেখারও একটা জায়গা আছে। আপনি কি মনে করেন? এইগুলি বলা তো রাইট আছে ওনাদের, তাই না? আচ্ছা, আমি হচ্ছে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে এই পুরো কমিশন, মানে নারী রিফর্ম কমিশনের পুরো সুপারিশ মালাকেই ওনারা হচ্ছে বাতিল করে দিতে চাইতেছেন। আমার মানে আমি হচ্ছে যতটুকু পড়ছি সকাল থেকে বা হচ্ছে এর আগে, তাতে আমার মনে হয়েছে যে নারী এই কমিশনের মধ্যে খুবই চমৎকার কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে নারীদের জন্য, যেগুলো হচ্ছে গ্রামগঞ্জের নারীদের জন্য, মানে একদম আমাদের শ্রমজীবী তৃণমূল নারীদের জন্য খুবই জরুরি বিষয়, যেগুলো খুব জরুরি, কিন্তু সেইগুলো নিয়ে ওনারা হচ্ছে কোনো মানে তাদের কোনো কথা বলতে আমি শুনি নাই, কোনো দেখি নাই। শুধু হচ্ছে নারীর যে সম্পদের বিষয় সেটা না, আমি হচ্ছে দেখছি হচ্ছে অভিবাসী নারী বিষয়ক নানা সুপারিশমালা আছে। সেই অভিবাসী নারীর যে সুপারিশমালা গুলো, সেগুলো হচ্ছে আমাদের যেসব খুবই গরিব দরিদ্র শ্রেণীর নারী, যারা হচ্ছে আমাদের বাহির থেকে আমাদের দেশের জন্য অনেক টাকা নিয়ে আসে, তাদের সুরক্ষার জন্য খুবই ভালো চমৎকার কিছু আইন আছে। শ্রম কর্মসংস্থান বিষয়ক আইন আছে, সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মসূচি আছে, স্বাস্থ্য বিষয়ক নারী আছে, অনেক আইন আছে যেগুলো খুবই জরুরি। স্বাস্থ্য বিষয়ক একটা আইনের ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে সিজারিয়ান নিয়ন্ত্রণ। এইটা প্রত্যেকটা নারীর জন্য খুবই জরুরি জিনিস। এই ইয়েতে এসে সেইগুলোর সেই যে ইয়ের কথা বলা আছে যে সেখানে সুপারিশমালা দেওয়া আছে যাতে সিজারিয়ান কন্ট্রোল করা হয়। এই সমস্ত আইনের ক্ষেত্রে এই আইনগুলো নিয়ে তো কাজ করা উচিত। এই আইনগুলো নিয়ে যখন কাজ করা হবে তখন আমাদের দেশের নারীরা অনেক, যদি আদতেই এই আইনগুলো ইমপ্লিমেন্ট করা যায়, আমাদের দেশের নারীরা অনেক বেশি লাভবান হবে। এখন আমি ধর্মের জায়গাটায় আসতে, রাইট, আমি এই জায়গাটাতে একটু আসতে চাচ্ছিলাম। আমি একটু প্রশ্নটা করে রাখি, আপনি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছেন একটা লেভেল পর্যন্ত, মানে এইচএসসি লেভেল পর্যন্ত যেহেতু আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আমি দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ছি। দাওরায়ে হাদিস, কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত যেহেতু আপনি পড়াশোনা করেছেন, সেহেতু আপনাকে আমি এই প্রশ্ন করতেই পারি যে এগুলি নিয়ে কি আসলে মানে ধর্মের সাথে এরা একটা সাংঘর্ষিক অবস্থান নেয় কিনা? আমি হচ্ছে একটা ইয়ে দেখি, আমি যেভাবে দেখি আমি সেটা বলি। সেটা হচ্ছে ধরেন এই ইয়ের সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তির মধ্যে কোনো লোকে নারী পায় হচ্ছে অর্ধেক। এখন এখানে হচ্ছে সমতার আইনের যে কথা বলা আছে সেটা নিয়ে আমি হচ্ছে আমার মতামত আমি বলি। সেটা হলো, যদি কেউ কোনো লোক তার মৃত্যুর আগে তার সন্তানের জন্য হচ্ছে সমানভাবে ভাগ করে দেয়, সে কিন্তু গুনাহগার হবে না। তারপরে যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পরে তার ভাই বোনেরা যদি হচ্ছে সমানভাবে বন্টন করে নেয় একটা সম্পত্তি, সেখানেও কোনো গুনাহগার হবে না। ফলে এইটা হচ্ছে একটা ব্যাপার। তো ফলে আপনি যদি হচ্ছে এরকম একটা আইন করেন যে আইনে একটা কিছু মানুষকে উন্নতি দিচ্ছে, কিছু মানুষের অধিকার দিচ্ছে, আমার মনে হয় না সেটা হচ্ছে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী হবে। কারণ কোরআন আসলে আদতে মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে। আমি হচ্ছে একটা রিপোর্টের কথা বলছি, বিআইএইচ এর সার্ভেতে আছে যে বাংলাদেশের ল্যান্ড ওনারশিপের মধ্যে সোল অথবা জয়েন্ট ওনারশিপ হচ্ছে 13% নারীদের, আর আমাদের হচ্ছে ছেলেদের ওনারশিপ হচ্ছে 70%। আমাদের যে ইসলামের যে আইন আছে, এটা হচ্ছে একটা বড় ব্যাপার যে ইসলামের আইনটাও যদি হচ্ছে ঠিকঠাক ভাবে বাস্তবায়ন করা হয় তাহলে হচ্ছে অর্ধেক ইয়ে থাকবে হচ্ছে নারীদের আর অর্ধেক ইয়ে থাকবে পুরুষের। কারণ আমাদের হলো নারী পুরুষের ইয়ে কিন্তু সমান, বা হচ্ছে নারী বেশি 53%, কিন্তু এখানে হচ্ছে দেখেন ছেলেদের ওনারশিপের ইয়ে হচ্ছে 70%। তো এই জায়গায় নারীরা হচ্ছে প্রচন্ড ভাবে বঞ্চিত হচ্ছে। এই বঞ্চনা থেকে যদি কাউকে উদ্ধার করা হয়, আমার মনে হয় না সেটা হচ্ছে মানে আল্লাহ হচ্ছে ধরবেন আমাদেরকে, বরং আল্লাহ হচ্ছে সবই দিবেন আমাদেরকে। আমি এভাবে দেখি। আচ্ছা হুজাইফা, এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই উত্তরাধিকার প্রশ্নেও আসলে নারী পুরুষের অধিকার সমান কি সমান না সেটা নিয়ে আসলে যারা এইটার সমালোচনা করতেছেন তারা অনেক মারাত্মকভাবে সমালোচনা করেন। আরেকটা মারাত্মক সমালোচনা পয়েন্ট হচ্ছে
একটা তো উত্তরাধিকার আইন, আরেকটা হচ্ছে পারিবারিক বা বৈবাহিক জীবনে নারী পুরুষের বা স্বামী স্ত্রীর যে সম্পর্কের ক্ষেত্রে কোনটা ন্যায় অন্যায় সেইটা প্রশ্ন, একটা মারাত্মক সমালোচনা এটার এই সংস্কার কমিশনের একটা আইন নিয়ে আছে। আরেকটা সমালোচনা আছে হচ্ছে একটি নির্দিষ্ট পেশা, যৌন পেশাকে আসলে শ্রম স্বীকৃতি দেওয়া হবে কিনা সেটা নিয়ে। সেই দুইটা নিয়েও যদি একটু আপনি বলতেন তাহলে আমরা একটু আশরাফ মাহাদিকে শুনতাম। আমার কাছে মনে হয় এগুলি একটু অ্যাডভান্সড এবং এইটার জন্য বাংলাদেশ রেডি হয়েছে কিনা সেটা একটু বোঝার ব্যাপার আছে। উত্তরাধিকার নিয়ে আপনি যা বললেন সেইটা নিয়ে আমি আসলে একমত। আমি জনাব মাহাদিকে এটা শুনতে চাইবো, আপনি এই দুইটা বিষয় নিয়েও যদি একটু বলেন। হুজাইফা। আমি হচ্ছে ওই যদি হলো যৌন ম্যারিটাল রেপের যে আলাপটা আসছে, সে আলাপটার ক্ষেত্রে আমি যদি বলি যে সেই শব্দবন্ধটা এখনো হচ্ছে আমাদের বাংলাদেশ প্রস্তুত না। মানে যদি হলো আমি হচ্ছে খুব সেকুলার আলাপ করি, হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশে বিবাহ মানে বিয়ে করার পরে মহিলারা যে পরিমাণ নিপীড়নের শিকার হয় সে বিষয়েও একটা আইন